মহাদেশের কত কয়েকদিনের দুর্নীতিবার আহ্বান করছি। উপজেলার দ্বিতীয় সঙ্গে বিভাজিত যারা আছেন প্রত্যেকে মহাদেশের কত কয়েকদিনের দুর্নীতিবার আহ্বান করছি। মাননীয় বিশ্বসংঘ রাজের বড়ুয়া রবীন্দ্র সভায় আসন গ্রহণ করেছেন। আপনারা সকলে চিন্তার সর্বাত করুন। রবীন্দ্র সভায় তিনি সর্বপ্রধান সভাপতিত্বের আসন অলঙ্কৃত করবেন জ্যেষ্ঠ প্রধান ক্ষেত্রমণি বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধাভাজন বিনয়ানন্দ মহাশয় মহোদয়। আপনারা চিন্তার সাধুবাদ প্রদান করুন। আসন গ্রহণ করেছেন প্রধান জ্ঞাতি হিসেবে রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, অনেক প্রতিষ্ঠানের জনক, কর্মযোগী কর্মবীর সুমঙ্গল মহাশয় মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ব্যন্ত সাহিত্যমণি বিহারের অধ্যক্ষ বিনয়ানন্দ মহাশয় মহোদয়। আরো পাত্র ভিক্ষু সংঘ ধর্ম আসলে শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে আজকে রণধীর বাবুর অনিষ্ট সভা শুভারম্ভ হচ্ছে। সঙ্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলে তিনবার সাধুবাদ প্রদান করুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই আসন গ্রহণ করুন। সবাই আসন গ্রহণ করুন, কেউ কথা বলবেন না। আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধনী আসন প্রদান করার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি বাৎসরিক ভোট সমিতির সভাপতি ঐতিহ্যবাহী শিক্ষক জ্ঞানবাদী বিহারের সুযোগ্য বিহারাধিপতি শিক্ষাবিদ পরম শ্রদ্ধাভাজন রাঘবেন্দ্র মহাশয় মহোদয়কে আজকের অনুষ্ঠান সভার শুভ উদ্বোধনী প্রদান করার জন্য সরকারের ঐতিহ্যবাহী এই পুণ্যভূমি গ্রাম, এই গ্রামে জন্ম নিয়েছিল বহু গুণোত্তম বিক্ষুর সংঘ। তাদের মধ্যে সপ্তম সংঘরাজ বৈদিত্য মহাশয় মহোদয়, নবম সংঘরাজ নাগরসেন মহাশয় এবং একাদশ সংঘরাজ সত্যরূপী মহাশয় মহোদয় সহ বহু উপসংঘরাজ এবং গুণের জ্ঞানী সেই সংঘ মনুষ্যতম জন্মগ্রহণ করে রাজশাহীবাসীকে দৈন্য করেছে, গৌরবান্বিত করেছে। এত অঞ্চলের বিদ্যা, সংস্কৃতি, সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে মধ্যে দিয়ে তার অনবদ্য অবদান রেখেছেন। সংঘ মনুষ্যদের পাশাপাশি বহু জ্ঞানিক গুণী সেই প্রতিভা সম্পন্ন ধারাবাহিক কার্যক্রম এবং অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগী হয়ে তারা অনন্য ভূমিকা রেখেছেন। আজকের এই মহান দিনে সংগ্রাম অনুষ্ঠানের প্রতি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছে। ধারাবাহিক উপস্থিত এবং ধারা অনবদ্য অবদান রেখেছেন, আগার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। মাননীয় বিক্ষু সংঘ যদি সজ্জনা মন্ডলী বিগত কয়েকদিন পূর্বে এই গ্রামের ঐতিহ্যবাহী একটি পরিবারের সন্তান প্রয়াত রণধীর বড়ুয়া যাকে মাধু বলে প্রত্যেকের ছিলেন, তবে তিনি কালবন হয়েছেন। ওই কারণ যে অলিখিত সভা
এই মুহূর্তে আমরা আজকে সম্পাদন করতে যাচ্ছি। এই অনুষ্ঠান সভায় বহু গুণী স্থানীয় বিদ্যুৎ আমাদের মাঝে উপস্থিত হয়ে এই সভাতে সাফল্যমণ্ডিত করেছেন। বিশেষ করে সভাজন দীনানন্দ মহাশয় দেশের যেখানে নেতৃত্ব এবং আমাদের পরম কল্যাণ মিত্র যিনি আমাদের এই বাসখালীর টুকে টুকে ভাগিদার শিক্ষামন্ত্রী অশোকারাম বিহারের অধ্যক্ষ স্থাপন কান্ডারী সুমঙ্গল মহাশয় মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে স্থানীয় লোহাগড়া বিদ্যুৎ সমিতির সুযোগ্য সভাপতি দীনানন্দ মহাশয় সহ বহু গুরুত্ব মাননীয় বিদ্যুৎ উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠান সভাকে যে সাফল্যমণ্ডিত করে যাচ্ছেন। আমি মাননীয় বিদ্যুৎ সংসদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রবাসীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। মন্ডলী ঘরোয়া যে ঐতিহ্যপূর্ণ পরিবারের একজন কৃতি সন্তান, সেই পরিবারের বহু ইতিহাস ঐতিহ্য রয়েছে এবং সেই পরিবারে যে তিনি রণবীর বড়ুয়ার পরম পিতা, তিনি সুদীর্ঘকাল সেই বিক্ষুব্ধ জীবন যাপন করে তার নিজের জীবনকে সমৃদ্ধ করেছিলেন এবং পরিবারকে সুন্দর সমুন্নতভাবে সাজিয়েছিলেন। তার ধারাবাহিকতায় তার দুই সন্তান, সেই দুই সন্তান বর্তমান সেই সমাজের মধ্যে সম্পর্কিত হয়ে সেই জাতির কল্যাণ সাধন করে যাচ্ছেন। সেই অতীতের পূর্বপুরুষদের আদর্শ ভূমিকে ধারণ করে জীবন যাপন করেছিলেন, সংসার জীবনকে সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার সংসারের দুই পুত্র, দুই কন্যা এবং স্বপ্নাদের উপযুক্ত পরিবারে পুত্রস্থ করেছেন এবং দুই সন্তান সেই বুদ্ধ শাসনে প্রবর্তিত হয়ে জাতির কল্যাণ সাধন করে যাচ্ছেন। এত সুন্দর সমৃদ্ধ একটি পরিবার আসলে বুদ্ধ সমাজের মধ্যে খুবই বিরল। আমি মনে করি যে অতীতের সেই পূর্বপুরুষেরা যারা সর্বত জীবন যাপন করেছিল এবং তাদের মধ্যে তিনি অগ্রগতি মহোদয় তিনি সুদীর্ঘকাল বিভিন্ন অঞ্চলের মধ্যে অবস্থানের মধ্যে দিয়ে তিনি তার নিজের জীবনকে সার্থকতার পাশে থাকে মানুষের যে যথেষ্ট কল্যাণ সাধন করেছিলেন এবং সেই আদর্শে এই পরিবারের সন্তানেরা তারা উন্নত জীবনে অতিবাহিত হয়েছেন এবং উন্নত জীবন পরিচালনার মধ্যে দিয়ে সেই পারিবারিক ইতিহাস ঐতিহ্যকে সমুদ্র করছেন এবং জাতির কল্যাণ সাধন করে যাচ্ছেন। তাকে প্রায় 3-4 দিন পর্যন্ত তার মরদেহ এখানে ধারণ করা হয়েছিল। গ্রামবাসীরা সে সকাল সন্ধ্যায় তাকে দর্শন করেছিল এবং তার দর্শনের জন্য এসে তারা অনেকেই যে পুণ্য অর্জন করেছেন এবং অনেকেই হয়তো যে এখানে আমাদের বাঁশখালীতে কঠিন শিবর ধান অনুষ্ঠিত হচ্ছে তারা সেই কঠিন শিবর ধান সবাই হয়তো যোগদান করেছেন। সেই কারণে এখানে যে অনিষ্ট সবাই যে জনসাধারণের উপাসক উপাসিকাদের সংখ্যা একটু কম হয়েছে, এটা স্বাভাবিক। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ আমরা যে প্রয়াত রণবীর বড়ুয়ার সে জীবন ইতিহাস প্রত্যেকে জানি। সে ব্যক্তিগত জীবনে বহুবার সেই বুদ্ধের সেই সারি মহাস্থান দর্শন করেছিল তার সপরিবারে তার স্ত্রীকে নিয়ে এবং এখানেও সে প্রত্যেক বছর যে অন্তত 3 মাস অবধি যে প্রতিনিয়ত যে উপস্থিত প্রতিপালন করতেন, সেই বছরেও তিনি আমাদের নিয়মিত একজন উপাসক ছিলেন।
তাহলে তার মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। তাই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যে অনিত্যতার কথা বলেছেন এবং এই জগৎ অনিত্য এবং দুঃখময়, সেই কারণে পরিবর্তন প্রত্যেক ক্ষেত্রে হবেই, যে মানুষের মধ্যে এবং বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয়। তো তারও জীবনের পরিবর্তন হয়েছে, তাহলে এতে দুঃখ করে কোনো লাভ নেই। এই মুহূর্তে তার পুণ্যের প্রয়োজন। সুতরাং আমরা জ্ঞাতি স্বজন যারা আছি তারা প্রত্যেকে তাকে পারলৌকিক সেই ঊর্ধ্বগতি লাভের জন্য দিব্য ব্রহ্মগতি এবং দাফে দাফে নির্বাণ সাক্ষাৎ করতে পারে, তদুদ্দেশ্যে আমরা আমাদের সঞ্চিত পুণ্য রাশি দান করছি। এবং আজকে মাননীয় ভিক্ষু সংঘরা যারা এসেছেন, তাহলে বিশেষ করে কঠিন শিবর চলমান সময়ে যে আমাদের যে বিহারের অবস্থা এখানে এলোমেলো, অনেক ভিক্ষু সংঘকে আমরা যথোপযুক্ত সেই আসন দিতে পারি নাই এবং সেই পরিচর্যা করতে পারি নাই, আপ্যায়ন করতে পারি নাই। তোর জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। তো অনেক এই উপাসক উপাসিকাগণ সে বাইরে থেকে এসেছেন, যেমন আমাদের মধ্যে যে আমাদের যে পরম কল্যাণ মিত্র যে অর্থদর্শী বড়ুয়া, তিনি অনেক কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছেন এবং ভাষাভাষী আরো অনেকে আছেন যাদের নাম আমি জানি না। তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের প্রত্যেকের কল্যাণ মঙ্গল কামনা করে আমি আজকের এই অনিত্য সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। পরম পুণ্যক্ষেত্র মহান ভিক্ষু সংঘ, সমবেত উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, এবারে পারিবারিক পরিস্থিতি নিয়ে আসছেন বাবু প্রকাশ বড়ুয়া মহোদয়। বাসখাল থানার শিরকুট গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সুযোগ উত্তরসূরি সদ্য প্রয়াত বাবু রণধীর বড়ুয়া, ওনার সংক্ষিপ্ত পারিবারিক পরিচিতি উপস্থাপনের জন্য আমাকে বলা হয়েছে। যদিও উদ্বোধনী ভাষণে ভদ্র বিহারের বিহারাধ্যক্ষ মহোদয় ওনার কিছু পরিচিতি উপস্থাপন করেছেন। আজকের এই পুণ্যদান এবং অনিত্য সভার গুণতম ভিক্ষু সংঘ সম্ভবত শোকাহত উপস্থিতি, সবাইকে বন্দনা এবং শ্রদ্ধা এবং পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে এই অনিত্য সভায় দূর দূরান্ত থেকে যে সকল ভিক্ষু সংঘ এই কঠিন জীবন মাসে আমাদের উপস্থিত হয়েছেন, আমাদের কাছে অত্যন্ত পরম পাওয়া। বর্তমান সময়ে এই কঠিন জীবন মৌসুমে ভিক্ষু সংঘ পাওয়া অত্যন্ত দুর্লভ। আমি সংক্ষেপে, যেহেতু অনেক প্রাজ্ঞ ভিক্ষু সংঘ এবং সুধী বক্তাবৃন্দ রয়েছেন, ওনারা অনেক কিছু বলবেন, অনেক কথা বলবেন, আমি সংক্ষেপে ওনার পরিচিতি উপস্থাপন করছি। আজকে যিনি আমাদের মাঝে সামনে সাহিত্য রয়েছেন রণধীর বড়ুয়া, তাকে আমরা সকলেই মাধু নামে সমধিক পরিচিত। রণধীর বড়ুয়াটা আমাদের অনেকের কাছে অপরিচিত। রণধীর বড়ুয়া জন্মগ্রহণ করেছেন 1954 সালের 6 জুলাই। ওনার পিতার কথা বলা হয়েছে, ওনার মাতা হচ্ছেন সবিতা বড়ুয়া, অর্থাৎ গৃহী চিত্তরঞ্জন বড়ুয়া এবং সবিতা বড়ুয়ার একমাত্র সন্তান রণধীর বড়ুয়া মাধু জন্মগ্রহণ করেন 1954 সালে এই গ্রামে। তিনি ওনার পিতা গৃহী জীবন ছেড়ে সন্ন্যাস ভিক্ষুত্ব জীবন গ্রহণ করেছিলেন ওনার জন্মের পরেই। সেই সুবাদে ওনার বড় হয়ে ওঠে এবং বেশ কিছু সময় এই বাসখালীর বাইরে ছিলেন। উনি যখন প্রাপ্তবয়স্ক হন তখন রাঙ্গুনিয়ার এক সম্ভ্রান্ত পরিবারের থেকে উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যার সহধর্মিনী রত্না বড়ুয়া। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গৃহী জীবনে পদার্পণের পরেই উনি ওনার পিতৃভূমিতে ফিরে আসেন স্বস্তি এবং আমাদের গ্রামের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে উনি
নিয়োজিত রেখেছিলেন নিজেকে সবসময়। আমরা ওনাকে সবসময় দেখেছি হয়তো অনেক কিছু করেনি, অনেক বৃহৎ কিছু সে করেনি, আমার কাছে ব্যবসা করেনি কিংবা চাকরি করেনি, কিন্তু সে ক্ষুদ্র একজন ব্যবসায়ী ছিলেন। সে আমরা ওনার এই ক্ষুদ্র ব্যবসাকে অনেকেই তখন খাটো করে দেখতেন। বিভিন্ন মেলায়, বিভিন্ন উৎসব উদযাপনে উনি একটা ছোটখাটো ব্যবসা করতেন। ব্যবসা কখনোই খারাপ ছিল না। উনি ওনার সৎভাবে জীবনযাপনের প্রচেষ্টা করেছেন এবং এই সৎভাবে জীবনযাপনের সমকালীন সময়ে ওনার সংসার জীবনে 4 সন্তান এই পৃথিবী ধরা ভূমি এসেছেন। তার 2 সন্তান অগ্রালঙ্কার ভিক্ষু এবং কচ্ছানন্দ ভিক্ষু, 2 সন্তান বর্তমানে আমাদের বুদ্ধ শাসনে উনি দান করছেন, সমাজ স্বপ্নকে আলোকিত করে চলেছেন। ওনার 2 কন্যা রয়েছে, একজন হচ্ছেন জ্যোৎস্না বড়ুয়া, আরেকজন হচ্ছেন মিতা বড়ুয়া। তো ও 2 কন্যা সন্তানকে উনি যথাযথভাবে সামাজিক পর্যায়ে সংসার জীবনে আবদ্ধ করেছেন, বিবাহ বন্ধন আবদ্ধ করে অন্যত্র ঘরে পাঠিয়েছেন। ওনারা সবসময় আমাদের গ্রামের প্রতি, আমাদের এই এলাকার প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং এই সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড অবদান রেখে চলেছেন। আমি আর বিশেষ কিছু বলছি না। আজকের যিনি গত বৃহস্পতিবার আমাদের কাছ থেকে চলে গেছেন রণদীপ বড়ুয়া মাধু, উনি এই স্বল্প সময়ে স্বল্প ক্যারিয়ারে হয়তো অনেক কিছু, আমি আরেকবার বলছি, হয়তো কিছু করেনি, কিন্তু খারাপ কিছু হয়তো সেই সমাজের জন্য করেনি। ভালো কিছু আমরা না করি, খারাপ যদি কিছু না করি, তাহলে আমাদের একটা ব্যালেন্স জীবন থাকে। সেই জীবনে সে অনেক আলোকিত জীবন অধিকার না হওয়া, সে আমাদের সমাজ সচেতনের জন্য অপকারী কিংবা ক্ষতিকর কিছু সবসময় তিনি পজিটিভ মানসিকতার একজন মানুষ ছিলেন। রণদীপ বড়ুয়ার এই অন্তিম যাত্রায় আমি আরেকবার ওনাকে পুণ্যদান করে আজকে এখানে সমবেত গুরুত্ব ভিক্ষু সংঘ এবং সতী সজ্জনমণি সবার পাশিপাত করে বন্দনা এবং শ্রদ্ধা নিবেদন করার সংক্ষিপ্ত পরিচিতি এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পরম পূজনীয় সভাপতি, আজকের অনুষ্ঠানে যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, জ্যেষ্ঠ ঐতিহ্যবাহী জ্যেষ্ঠ শিক্ষণী বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী জিনানন্দ মহাচার্য মহোদয়, আমাদের মাঝে এখানে যথাক্রমে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় রাঙ্গুনিয়া থেকে আগত রাঙ্গুনিয়া ইচ্ছাকালী রসগোলাম বিহারের অধ্যক্ষ শাসন অখণ্ড মঙ্গল মহাচার্য মহোদয়, উপস্থিত আছেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাচার্য মহোদয় এবং আরো অন্যান্য ভাগ্য ভিক্ষু সংঘ, আমি নাম করতে যাচ্ছি না যেহেতু সময় স্বল্পতা রয়েছে। এ পর্যায়ে আমরা ধর্মদানে চলে যাচ্ছি, ধর্মদেশনে চলে যাচ্ছি। সর্বাগ্রে ধর্মদেশনা করার জন্য আহ্বান জানাচ্ছি রামকোট বিহারের বনাশ্রমের অধ্যক্ষ মহোদয় জ্যোতি সেন মহোদয়কে ধর্মদান করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে অনেক ভাগ্য ভিক্ষু সংঘ যেহেতু রয়েছে, সময় কাউকে বেশি দিতে পারবো না। 2 থেকে 3 মিনিট 4 মিনিট, বেশি হলে 5 মিনিট, এর অধিক কোনো ভিক্ষু সংঘ দেখানো যাবেন না। অনুরোধ থাকবে 5 মিনিটের অধিক কোনো ভিক্ষু সংঘ দর্শন অতিক্রম করবেন না। যেহেতু অনেক ভাগ্য ভিক্ষু সংঘ 4টার মধ্যে সকল ভিক্ষু সংঘ চলে যাবে। হ্যালো, সামনে দেখে যান না। नमो तस्सा भगवतु वरहतु सम्मा सम्बुद्धस्सा यो स वचतं जीवे अपसं उदयं बियां एकहं जीवितं सेयो पचतो उदयं बियां एतेना चच्छवज्जेना होतु ते जय मंगला। মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ মানবের উদয় বিলয়, শ্রুতি উৎপত্তি এবং অনিত্য বিষয়ে ধর্ম প্রচার করতে গিয়ে তিনি বলেছিলেন যে ব্যক্তির জীবনে একবার মাত্র উদয় বিলয় চিন্তা করেন, মানুষের যে অনিত্য ক্ষণস্থায়ী জীবন দর্শন করেন, 100 বছর বেঁচে থাকা অনিত্য দর্শনহীন উদয় বিলয় চিন্তাহীন ব্যক্তির চেয়ে একদিন মাত্র
উদয় বিনয় চিন্তাকারী ব্যক্তির জীবন উত্তম। আজকে এই গ্রামের সাংঘিক রত্ন বদন্ত অগ্রলঙ্কার এসপিবির এবং কাছাইয়ানন্দ এসপিবির তাদের যিনি ধর্মদাতা পিতা বাবু রণবীর বড়ুয়া, তার অন্তিম যাত্রায় তার এই দেহ ত্যাগে অনিত্য সভা পুণ্যদান দেওয়ার মানসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মহান সংঘ এখানে উপস্থিত হয়েছেন, মাননীয় সংঘ প্রধান, মাননীয় সভাপতি, মাননীয় প্রধান জ্ঞাতি, সুপাটিপান্ন ভাগবত শ্রাবকা সাংঘ, মহান ভগবান তথাগত পুত্রে সুপ্রতে প্রতিপন্ন মাননীয় সংঘ, সংঘের পবিত্র রাঙ্গাশ্রণে নতশিরে ভক্তি প্রসূত হৃদয়ে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আপনারা সুখ সন্তপ্ত প্রাণের প্রিয় জ্ঞাতিগণ, আপনাদের সকলের প্রতি সমবেদনা, মৈত্রী এবং পুণ্যদান করছি। মাননীয় ভিক্ষু সংঘ, সুপ্রিয় জ্ঞাতিগণ, এই রণবীর বড়ুয়া তিনি একজন, তাকে রত্ন পিতা বলা যায়। আমি সংঘ পিতা বলবো না, তিনি একজন রত্ন পিতা। কারণ তার দুইটা সন্তান, দুইজন পুত্র আমাদের বুদ্ধ শাসনের রত্ন এবং আমাদের বুদ্ধ শাসনের তারা সংঘের সদস্য। যার কারণে যে আমরা যখন দেখি কোনো মা নিজের গর্ভজাত সন্তান যখন সফল হয়, ভালো কিছু অর্জন করে, তখন সে মাকে অনেকে রত্নগর্ভা বলে। তাহলে একজন পিতা তার সন্তান যখন জীবনে মহিয়ান হন, জীবনে সমৃদ্ধ হন, তখন তাকে কি বলা হয়? আমাকে কিছুক্ষণ আগে যে দীপানন্দ এসপিবি প্রশ্ন করলেন, আমি বললাম যে তাকে রত্নপিতা বলা যায়। কারণ সংঘপিতা এবং রত্নপিতা তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে রণবীর বড়ুয়ার দুইজন পুত্র, তারা আমাদের রত্ন, তারা আমাদের সম্পদ, তারা আমাদের শাসনের যে উত্তরসূরি, তারা আমাদের এই বুদ্ধ শাসন শব্দের পরিব্যাপ্তিতে অগ্রলঙ্কার ভিক্ষুর যথেষ্ট ভূমিকা অবদান রয়েছে। কারণ আমি দেখেছি, আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বছরখানেক আগে বাংলাদেশের যে সংঘের স্বাধিকার রক্ষায় চট্টগ্রামে যে বিষয়টি যে আলোচনা হয়েছিল, তার মধ্যে এই অগ্রলঙ্কার এসপিবি এই গ্রামের সন্তান, তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। সামনে থেকে তিনি একজন যে সংঘের স্বাধিকার, সংঘের অধিকার রক্ষা করবার জন্য তিনি একজন সম্মুখ যোদ্ধা ছিলেন এবং তার জীবনের সবকিছু বাজি রেখে এই সংঘের অধিকার রক্ষা করবার জন্য নিজেকে সেভাবে শপথ দিয়েছিলেন। যে সময়ে অনেক ভিক্ষু নিজেকে লুকিয়ে রাখছিলেন, নিজেকে আত্মগোপন করছিলেন এবং অনেকের কাছেও প্রিয় হওয়ার বইয়ে নিজেকে সংগোপনে রেখেছিলেন। এমন দুর্লভ সময়ে এই অগ্রলঙ্কার ভিক্ষু সমস্ত কিছু তোয়াক্কা না করে সংঘের অধিকার রক্ষা করবার জন্য নিজেকে সামনে সঁপিয়ে দিয়েছিলেন। তিনি সামনে থেকে সবাইকে এগিয়ে নিয়ে সংঘের অধিকারে সফলতাও লাভ করেছিলেন। এই সফলতা লাভ করতে গিয়ে তাকে অনেক কষ্ট, এমনকি শারীরিক নির্যাতনও ভোগ করতে হয়েছে, যেটা এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যে ভেসে ওঠে। তো যার কারণে এই অগ্রলঙ্কার এসপিবি আমাদের একজন শুধু সংঘ সদস্য নয়, সংঘের স্বাধিকার রক্ষা করার একজন মহান ব্যক্তি, মহান সংঘ সদস্য। তাই আমরা সংঘের পক্ষ থেকে তার নিরূপ দীর্ঘায়ু জীবন কামনা করছি। তার জন্মদাতা পিতা রণবীর বড়ুয়া হওয়ার কারণে আজ আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এতগুলো ভিক্ষু সংঘ এখানে উপস্থিত হয়েছেন। হয়তো গতকাল কঠিন শিবর ছিল, এই কঠিন শিবরে এতগুলো ভিক্ষু এত দূর থেকে আসছে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু আজকে এই অগ্রলঙ্কার এবং কাছাইয়ানন্দ ভিক্ষুর জন্মদাতার পিতা হওয়ার কারণে বিভিন্ন ভিক্ষুরা নিজের নীতি নৈতিকতার বিবেচনায়, বিবেকের ধারণায় কঠিন শিবর দান ফেলে রেখে বিভিন্ন প্রোগ্রাম ব্যক্তি রেখে এখানে পুণ্যদান দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। এই অগ্রলঙ্কার ভিক্ষুর বাবা যখন মারা যাওয়ার পরপরই
তিনি ভারতে ছিলেন, আমাকে মেসেঞ্জারে বলেছেন মানতে আপনাকে অবশ্যই যে আমার বাবাকে পুণ্যদান করতে আসতে হবে। আজকে কয়েকজন একটা কঠিন ছিল দান থাকার পরও আমি রামপুর থেকে এখানে আসছি বিবেকের ধারণায় এই যে অগ্রলঙ্কার এবং কাছায়ানন্দ দুজন সন্তান আমাদের রত্ন, আমাদের অহংকার, আমাদের শাসনের তারা উত্তরসূরি, তাদের পিতাকে পুণ্যদান দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। মহান সংঘ আজকে আমি এই রত্ন পিতা যে আমি রণধীর বড়ুয়াকে আমার বিকৃত জীবনের পুণ্যদান করছি, তার মৃত্যু নিমিত্ত হয়তো এমন বলিয়ান ছিল, এমন সমৃদ্ধ ছিল, তার যে মৃত্যু মুহূর্তের মধ্যে চেতনা উজ্জীবিত ছিল। আমার দুটি সন্তান বুদ্ধ শাসনে দীক্ষিত, এই চেতনায় যদি তিনি মৃত্যু বরণ করেন, সেই তার পুণ্য চেতনার প্রভাবে তিনি স্বর্গবাসী উদ্যোগতি লাভ করবেন। আমরা সমাজে অনেক ডাক্তারের পিতা, অনেক ব্যারিস্টারের পিতাকে আমরা সম্মান গৌরব করে থাকি, কিন্তু আমরা ভিক্ষুর পিতাকে তেমন বেশি গৌরব সম্মান করি না। আমরা বিভিন্ন বিহারে, যেটা আমি প্রায় সময় বলি, কঠিন শিবন জানে যে ভিক্ষু বসবাস না করলে, ওয়া না করলে সেই বিহারে কঠিন শিবন দান হতো না। সেই ভিক্ষুর জন্মদাতা মাকে এনে, বাবাকে এনে সেই কঠিন শিব দান একটা কুলুত্তরা দ্বিতীয় আমাদের বড়ুয়া সমাজের বিবেকে পাড়া দেয়। সুতরাং এটা আমাদের পরিবর্তন আনা দরকার। যে ভিক্ষুর কারণে আমরা কঠিন শিব দান করতে পারছি, সেই ভিক্ষুর অবশ্যই জন্মদাতা মা বাবাকে যদি মূল্যায়ন করি, আরো অনেক সন্তান বুদ্ধ শাসনে আসার আগ্রহ প্রকাশ করবে। যদি ভিক্ষু পিতা মাতাকে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে ভবিষ্যৎ সন্তান বুদ্ধ শাসনে আসার আগ্রহ প্রকাশ করবে না। তাই মহান সংঘ, প্রিয় জ্ঞাতিগণ, এই রত্ন পিতা যে রণধীর বড়ুয়াকে আমি পুণ্যদান করে আমি আমার পুণ্যদান এখানে শেষ করছি। অনিত্য সভায় মহান ভিক্ষু সংঘ উপস্থিত সুবিধান এ পর্যায়ে ধর্মদান করার জন্য মৈত্রীময় বার্তা নিবেদন করছি। সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের নবনির্বাচিত সহসভাপতি পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় এখন উনি সুদেশনা করবেন। হ্যালো, নদসা বাসল হতে নদসা প্রতিবম্মানো কম্মান বাসল হতে কম্মান প্রতিবম্মানো জন্মের কারণে কেহ চণ্ডাল তো নয়, জন্মের কারণে কেহ ব্রাহ্মণ তো নয়। চণ্ডাল ব্রাহ্মণ আখ্যা কর্মে প্রাপ্ত হয়, সম্বুদ্ধের শাসন ইহা জানিও অতি দরিদ্র বাসকালীন জ্ঞানোদয় বিহারের প্রয়াত উপাসক আমাদের সংঘ সমাজের দুইজন সাংঘিক ব্যক্তিত্বের গৌরবান্বিত পিতা রণধীর বড়ুয়া মহোদয়ের প্রয়াণোত্তর আজকে বাসকালী জ্ঞানোদয় বিহারের এই পবিত্র বিহারাঙ্গনে ওনার যাপিত জীবনের স্মৃতিচারণ করে ওনার যে অনিত্য সভা, আজকের অনিত্য সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, প্রধান জ্ঞাতি, বিশেষ জ্ঞাতি সাংঘিক ব্যক্তিত্ব বর্গ, ধর্মদেশক সাংঘিক ব্যক্তিত্ব বর্গ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দুইজন সাংঘিক ব্যক্তিত্বের গর্বিত পিতা হিসাবে আজকে মাননীয় সংঘ যাকে স্বীকৃতি দিতে এসেছেন, যার ত্যাগের মূল্যায়ন করতে
এই অনিত্য সভায় উপস্থিত হয়েছেন আমি পরম পূজনীয় ভিক্ষু সংঘকে অবনত শিরে কৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করছি। এবং যারা গত করল এই বিহারে কঠিন জীবন তার উপলক্ষে স্বাভাবিক কারণে পরিশ্রান্ত থাকার পরেও আজকে প্রয়াত রণধীর বড়ুয়াকে পুণ্যদান করতে এসেছেন সকৃতজ্ঞ দায়ক বৃন্দ, আপনাদের প্রতি অপ্রমেয় মৈত্রী পোষণ করছি। আমি আমাদের জ্যোতিষ সেন ভিক্ষুর বক্তব্যের আলোকেই বলতে চাই, আসলেই তিনি রত্ন উপাসক ছিলেন। তথাগত বুদ্ধের সূত্র পিটকে উপাসক রত্ন নামে আমরা একটা সূত্র দেখতে পাই। এখানে গায়ক যারা আছেন তাদেরকে 3টা ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে: হীন উপাসক, চণ্ডাল উপাসক, রত্ন উপাসক। হীন বলা হচ্ছে তাদেরকে যারা শুধুমাত্র নিজের যাপিত জীবনে নিজের পরিবার কেন্দ্রিক, তার বাইরে জগৎ কিভাবে যায়, সমাজ কিভাবে যায় তার চিন্তা করতে পারে না, তাদেরকে হীন উপাসক বলা হচ্ছে। চণ্ডাল উপাসক কারা? এই হীন উপাসক থেকেও মারাত্মক। আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ আছে যে সমাজের উন্নতি দেখলে, কেউ সুখে থাকলে তাদের অ্যালার্জি হয়, তাদের আরামের ঘুম হারাম হয়ে যায়। কিভাবে দুইজন মানুষ শান্তিতে থাকলে কটুবুদ্ধি সম্পন্ন হয়ে একজনের না বলা কথা আরেকজনকে বলে, আরেকজনের শোনা কথা আরেকজনকে মিথ্যা বলে, যে তারা ওই ঝগড়া বাঁধিয়ে দিয়ে প্রচন্ড আনন্দ পায়। এবং দুইজন মানুষ যদি মামলা মোকদ্দমা জড়ায়, সেটা কিভাবে আরো দীর্ঘায়িত করা হয়, সেখানে আরো পানি শিক্ষা দেয়। এদেরকে বলা হয় চণ্ডাল উপাসক। শেষে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে এই সূত্রে সবচেয়ে বহনীয় বিষয়। আমাদের সমাজ ব্যবস্থায় গৃহ জীবন যাপন করলেও কিছু কিছু মানুষ আছে তার সীমিত পরিসরে যতটুকু সম্ভব সমাজকে কিছু দিতে চায়, সমাজের ভালো করতে চায় এবং মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য, সমাজ ব্যবস্থার উন্নতার জন্য ওনার সীমাবদ্ধ অবস্থান থেকে যে উপকার সাধন করে। আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি অর্থ বিত্ত প্রাচুর্যের অঢেল কিছু নেই, কিন্তু সমাজ ব্যবস্থায় একজনের একটা সামাজিক কাজ আসলো, সেই কাজে গিয়ে তার কাজটা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করবে সেরকম চিন্তা চেতনায় কিছু মানুষ সমাজ ব্যবস্থায় উৎসর্গিত জীবনের মতো থাকেন। আজকে আমার পূর্ববর্তী বক্তা আমাদের রামু সীমা বিহারের রামকোট সীমা বিহারের যোগ্য যথার্থই বলেছেন রত্ন উপাসক। কিছুদিন পূর্বে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে ভিক্ষুর পিতা মাতা হলে যে সঙ্গ মাথা পিতা হতে পারে না। এটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, সত্যি কথা বলতে কি। তো আজকে যিনি প্রয়াত হয়েছেন তিনি রত্ন উপাসক। ওনার ঔরজাত 2 জন পুত্র যে আমাদের বুদ্ধ শাসনে দান করেছেন। আমাদের অগ্রলঙ্কার স্থবির সম্পর্কে বলেছেন, আমি তাকে একটু বিভিন্ন সভা সেমিনারে দেখেছি, সত্যি কোথায় তার জন্মস্থান, কোথায় সে থাকে এটা আমার জানা ছিল না, কিন্তু আপন হয়ে গেছি, আমার অন্তর জয় করে নিয়েছে ওই চট্টগ্রাম বৌদ্ধ বিহার। সে যখন আমার পাশে বসে প্রথম সাইডে তার অ্যাক্টিভিটি দেখে অন্তর থেকে ভালো লেগেছে। জীবন জীবিকা ভিক্ষু জীবন পাখির মতো উন্মুক্ত। সে এখান থেকে ভারতে গেলেও মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ততা আছে, হৃদয়ের একটা অনির যে আমাদের বন্ধন আছে, সেই বন্ধনের কারণে আমার 39 বর্ষা ভিক্ষু জীবনে আমার খুব খেয়াল আছে বাঁশখালী জলদি এই বৃহত্তর এলাকায় কোনো অনিত্য সভায় আমার আসা হয়নি। শুধুমাত্র এই প্রয়াত উপাসক রণধীর বড়ুয়ার 2 জন পুত্র যে সংঘ সমাজে ত্যাগ করেছেন, সেই ত্যাগের মূল্যায়ন করতে আজকে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে অনেক দূর থেকে এই অনিত্য সভায় এসে ওনার ত্যাগের মূল্যায়ন করতে অনিত্য সভায় উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গের 2 জন পুরোপুত্রের পিতার যে প্রয়াণ হলো, আমরা সংঘের পক্ষ থেকে অন্তর থেকে কামনা করি ওনার প্রয়াত জীবন, ওনার ঔরজাত পুত্র ত্যাগের
যে মহিমান্বিত জীবন, সেই ত্যাগের প্রভাবে তিনি পারলৌকিক জীবনে সুখী হন। আমার যাপিত জীবনের জন্মান্তরে সমস্ত কুশল কর্ম ওনার উদ্দেশ্যে দান করে আমি প্রার্থনা করছি উনি পালিত জীবনে সুখী হন, সর্ববিধ মঙ্গল হোক। সংঘকে বন্দনা জানিয়ে যারা পুণ্য দান করতে এসেছেন আপনাদেরকে আন্তরিক আশীর্বাদ জানিয়ে আমার বলাটা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। এ পর্যায়ে স্মৃতিচারণ সহ অনিত্য বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রাম বৌদ্ধ বিহার কঠিন দান উদ্যাপন পরিষদের 2025 এর প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর তদস্য বড়ুয়া মহোদয়, প্রাক্তন অধ্যক্ষ। পরমানন্দ সভাপতি ভান্তে, পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ, সমাগত সুধী মন্ডলী, আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। পরম শ্রদ্ধেয় অগ্রলঙ্কার হেরো এবং তার ভাই কাঞ্চয়ন ভিক্ষুর পিতা রণধীর বড়ুয়া, তাকে আমি অনেক আগে থেকেই চিনি। বিশেষত ওনার বাবা চন্দ্রজ্যোতি ভিক্ষু যখন শিলঘাটা পরিনির্বাণ বিহারের অধ্যক্ষ ছিলেন, তখন এই রণধীর বড়ুয়া আমাদের শিলঘাটার একটা পরিবারেই থাকতেন। বয়সে তিনি আমাদের থেকে 10-12 বছরের বড়। সেই সময় থেকে তার পরিচয় হয়। আমি যখন গৃহী জীবনে ফিরেছি, বরহাতিয়া থেকে আমি বিয়ে করেছি, তো আমি অবাক হয়ে গেলাম, সেখানে আমার শ্বশুর বাড়িতে রণধীর দা বসে আছেন। আমি জানতাম না ওইটা যে ওনার মামার বাড়ি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, রণধীর দা আপনি কেন এখানে এসেছেন? বলে যে আপনি যাকে বিয়ে করেছেন সে তো আমার মামাতো বোন, এটা আমার মামার বাড়ি। তো সেই থেকে রণধীর দার সাথে আমার সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। তো ওনার বাবার সাথে আমি ভিক্ষু জীবনে কাটিয়েছি। উনি যখন কাঞ্চননগর কনাগ্রাম বিহারে ছিলেন তখন থেকেও তাকে জানতাম। একবার ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল, সেটি তখন আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে কর্মবীর জ্ঞান কর্মহস্তবীর ছিলেন। বিশেষত মহেশকারে তেজপ্রিয় ভান্তের বিষয়টা নিয়ে বৈতলি আম্রপালি বিহারে আমার সাথে শ্রদ্ধেয় ভান্তের কিছু কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু পরে তিনি আমাকে অত্যন্ত স্নেহবশত জড়িয়ে ধরেছিলেন। আমি ওনাকে যুক্তি দ্বারা বুঝাতে পেরেছিলাম তেজপ্রিয় ভান্তের বিষয়টি অনেকটা প্রতিহিংসামূলক, সেটা আমি ওনাকে বুঝাতে সক্ষম হয়েছিলাম। তো আমাদের গ্রামে থাকতেও তখন আমি শ্রমণ ছিলাম, শ্রমণ হওয়ার পরেও তাকে পেয়েছি। তো ওনাকে আমি চিনতাম। ওনার সৎ ভাই অবিরোধ বড়ুয়া, যিনি পরবর্তীকালে বাঁকুড়া দেবীর আমাদের অমৃতানন্দ ভিক্ষু পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মন্ত্রের শিষ্য হয়েছিলেন, দয়ালের বাবা। তিনি আমাদের শিক্ষাটা বিহারে দীর্ঘদিন ছিলেন এবং তিনি পরবর্তীতে বাঁকুড়া লেবিলেই তিনি দেহ ত্যাগ করেন। তো সেদিক থেকে অগ্রলঙ্কার ভান্তে এবং ওনার ছোট ভাই কাঞ্চয়ন ভান্তের সাথে আমার বেশি কথাবার্তা হয়নি, তবে অগ্রলঙ্কার ভান্তের সাথে আমার যথেষ্ট কথাবার্তা এবং অনেক বিষয়ে কাজ হয়েছে। চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে সংঘ সম্পত্তি করার নিমিত্তে প্রয়াত বাংলাদেশ সংগ্রামী মহাসভার সভাপতি অজিতানন্দ ভান্তের মন্ত্রে দীক্ষিত হয়ে আমি এবং এই গ্রামের সুসন্তান সুইজারল্যান্ড প্রবাসী অরুণজ্যোতি ভিক্ষু, যিনি এখন অরুণ বড়ুয়া, দুইজন 1990 সালের 24শে আগস্ট জেল কাস্টডিতে গিয়েছিলাম এবং আমরা সেই আন্দোলনে দুইজনেই 7 দিন জেলে ছিলাম। এবং আমি অত্যন্ত কৃতার্থ হয়েছিলাম, আমারও এই পরমাত্মীয় অগ্রলঙ্কার ভিক্ষু 2024 সালে তিনি চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে রাহুমুক্ত করার লক্ষ্যে যে একটি অহিংস আন্দোলন ভিক্ষু সংঘরা করে তুলেছিল, সেই আন্দোলনে অগ্রলঙ্কার একজন অগ্রসেনানী হিসাবে কাজ করেছিল। আজকে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের পরম শ্রদ্ধেয় জ্যোতিষান ভান্তে সুন্দর করে বলেছেন, অনেক ভিক্ষু সংঘ আমাদের সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন
অর্থবিত্ত সম্পন্ন দায়কদের যারা নেতৃত্ব বিলাসী, তাদের চোখের বালি হবে বিধায় অনেকে আত্মগোপন করেছিল। আমি এখানে বুকে হাত দিয়ে বলতে পারি, এখানে যতজন ভিক্ষু সংঘ আছে, সব ভিক্ষু সংঘ কিন্তু সংঘ সম্পত্তি চায়। সব ভিক্ষু সংঘ কিন্তু বিহার স্বাধীনভাবে ভিক্ষুরা পরিচালনা করুক, এটা চায় না এমন কোন ভিক্ষু বাংলাদেশে নাই। কিন্তু নানা কারণে, নানা বিপর্যয়ে এবং আমাদের সমাজের প্রভাব প্রতিপত্তিশালী দায়কদের প্রভাবের কারণে তারা অনেকে মুখ খুলতে পারে না, অনেকে কথা বলতে পারে না। কারণ ওনাদেরকেও আবার বুদ্ধ শিখিয়ে দিয়েছেন দশতম সূত্রের দ্বিতীয় মানে প্রথম গাথা, পারাপাটি অধ্যামের জীবিকাতি বাবা জিতে না আবিন্দান পার্শ্ববিকি তাব্বান, তোমাদেরকে পরের উপর নির্ভর করে জীবন ধারণ করতে হবে। তো সেজন্য আমাদের শ্রদ্ধেয় বান্তেরা অনেক বসিয়ার বানতে, গুণবান বানতে, শীলবান বানতেও এ দায়কদের সাথে বসসায় যেতে চায় না, জড়জারিতে যেতে চায় না। তবে আমি মনে করি আমাদের ভিক্ষুকদের যেমন শিল্পীনয়ে তারা এগিয়ে আছে, আমাদের দায়কদেরকেও উপাসক উপাসিকার দশবিধ গুণে সুসম্পন্ন হয়ে থাকা দরকার। উপাসকের দশবিধ গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো সঙ্গের সুখে সুখী হওয়া, সঙ্গের দুঃখে দুঃখী হওয়া এবং ভিক্ষু সংঘকে যথাযথভাবে রক্ষা করা, সধর্মের পরিহানি দেখলে সধর্ম রক্ষার জন্য এগিয়ে আসা। তো রণজিৎদা বিশাল আকারের রক্তবিত্ত সম্পন্ন মানুষ না হলেও আপনারা শুনেছেন 2 জন পুত্র সন্তান বুদ্ধ শাসনে দান করে তিনি উপাসক রত্ন হতে পেরেছেন এবং তিনি তার দারিদ্রতার কষাঘাতে তিনি নিজেকে সমর্পিত করলেও কিন্তু তিনি তার সততা, তার কর্তব্যনিষ্ঠা, ধর্মাচরণ প্রতিটি ক্ষেত্রে তিনি নিজেকে সন্নিবেশিত করেছেন। আমাদের শ্রদ্ধেয় এই বিহারের অধ্যক্ষ বানতে তিনি নিজেই বলেছেন যে প্রায়শ তিনি ধর্মসভায়, অষ্টশিলাদি গ্রহণ ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত তিনি বিনয়ী ভাবে সেটি সম্পাদন করছেন। তো সেদিক থেকে আজকে আমরা একটা বিষয় এখানে প্রমাণ করতে পেরেছি, আমাদের ভিক্ষু সংঘেরা কিভাবে অগ্রলঙ্কা ভান্তে এবং কাচ্ছায়ন ভান্তেকে ভালোবাসেন। আজকে বিভিন্ন বিহারে কঠিন জীব দান থাকা সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে একেবারে উকিয়া থেকে শুরু করে আমাদের উত্তর চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত ভিক্ষু সংঘ এসে আজকে যে রণবিধার প্রতি কৃতজ্ঞতা এবং ভিক্ষু পিতার প্রতি সম্মান প্রদর্শন করেছে, এটা আমি মনে করি এটা দৃষ্টধর্ম বেদনী অর্থাৎ সাক্ষাৎ ফল, এক ইহধর্মের পুরস্কার তিনি লাভ করেছেন। আমরা আশাবাদী তার সততা, তার কর্তব্যনিষ্ঠা, তার সুন্দর চিন্তা চেতনায় তার পরবর্তী জীবনে সুখময় হবে। এবং এটার সঙ্গে আমি অগ্রলঙ্কার ভান্তে আমার ভ্রাতুষ্পুত্র এবং কাচ্ছায়ের ভান্তে তাদেরকে বলবো, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, উদয়ের পথে শুনি ভয় নাই ওরে ভয় নাই, যিনি সত্যের জন্য আদর্শের জন্য জীবন দান করতে পারে তাদের ক্ষয় হয় না। সুতরাং অগ্রলঙ্কার ভিক্ষু কিন্তু আপনারা জানেন কিনা জানি না আসামি, তিনিও কিন্তু বৌদ্ধ সমিতির একজন আসামি ভিক্ষু, আমিও আসামি, এখানে অনেকেই আছে আসামি। কিন্তু আমরা সত্যের জন্য লড়েছি, সত্যের পথে লড়েছি। আমরা কখনো বলি নাই ভিক্ষুর সম্পত্তি, আমরা বলেছি সঙ্গের সম্পত্তি। সঙ্গের সম্পত্তি বলতে এটাকে সরকারি সম্পত্তির মতো বুঝায়, ব্যক্তি কারো সম্পত্তি বুঝায় না। ভিক্ষুর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, সমস্ত সঙ্গের সম্পত্তি। অর্থাৎ এই বিহারটি যখন দান করা হয়েছিল তখন সংঘকে এই বিহারটি প্রদান করা হয়েছিল। সংঘ এটা থাকবে সঙ্গের প্রতিনিধি হিসাবে, অধ্যক্ষ ভান্তে এটাকে পরিচালনা করবে। আমরা সেই সত্যে বিশ্বাসী, সেই আদর্শে বিশ্বাসী। আজকের এই তার জন্মতিথিও আমি শ্রদ্ধেয় অগ্রলঙ্কার ভান্তে, কাচ্ছায়ন ভান্তে সহ তাদেরকে অভিনন্দন জানাই। সত্যের জন্য, আদর্শের জন্য তিনি এগিয়েছেন। আমাদের শ্রদ্ধেয় মূর্তি প্রিয় ভান্তে বলেছে যে এই অগ্রলঙ্কারের সাহসিকতা, অগ্রলঙ্কারের যে ত্যাগ, এটাকে সম্মান দেখিয়ে তিনি আজকে অনেকটা কঠিন জীবন ত্যাগ করে সবার ত্যাগ করে এখানে এসেছেন। আমাদের শ্রদ্ধেয় জিনানন্দ ভান্তে এসেছেন, শ্রদ্ধেয় বাঙ্গুনিয়া থেকে শাসনকান্ডারী সুমঙ্গল ভান্তে এসেছেন এবং আমাদের শ্রদ্ধেয় জ্যোতি সেন ভান্তে শুধু রমু থেকে এসেছেন। এটি আমি মনে করি তাদের সাক্ষাৎ পুরস্কার। এই জন্য সত্যের জন্য, আদর্শের জন্য আমাদের এগিয়ে আসা দরকার। আমার একজন পরমাত্মী হিসাবে এবং আমার একজন পরম হিতৈষী জন হিসাবে, বয়োজ্যেষ্ঠ জন হিসাবে আমিও শ্রদ্ধেয় প্রয়াত রণবিধার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি
আমার জীবনের অর্জিত পুণ্যরাশি তার উদ্দেশ্যে দান করছি। তিনি যদি কোনো দুঃখময় স্থানে পতিত হয়ে থাকেন, আমাদের এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক। সাথে সাথে আমাদের পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের প্রতি বিনম্র আবেদন জানাবো, আপনারা অগ্রলঙ্কারের মতো, কাচ্ছায়ন ভিক্ষুর মতো যারা উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, তাদেরকে শিক্ষায় দীক্ষায় সর্বক্ষেত্রে সাহসিকতায় সদ্ধর্মের উন্নতিতে তাদেরকে আপনারা স্বীকৃতি দান করবেন, অনুমোদন করবেন, সাধুবাদ দেবেন এবং ভালো কাজে আত্মনিয়োগ করার জন্য উপদেশ জানে তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনে করি। পুনশ্চ শ্রদ্ধেয় অগ্রলঙ্কার ভান্তে, শ্রদ্ধেয় কাচ্ছায়ন ভান্তে সহ পরমারাধ্য সভাপতি প্রমুখ ভিক্ষু সংঘের প্রতি সশ্রদ্ধ বন্দনা অভিবাদন জানাচ্ছি। আমার আবার একটু জলদি বিহারে যেতে হবে, তো সেই কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পুনশ্চ শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি বন্দনা জানিয়ে দাদা রণধীর বড়ুয়ার পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করে আমার শ্রদ্ধেয় মামা প্রধান শিক্ষক বগলমসন বড়ুয়া সহ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। এ পর্যায়ে পুণ্য নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি। যে সমস্ত ভিক্ষু সংঘ পুণ্য দান করবেন, সময়ের দিকে লক্ষ্য রেখে 3 থেকে 5 মিনিটের মধ্যে পুণ্যদান শেষ করবেন। এখানে অনিত্য দেশনা করার মতো সময় নেই, যেহেতু অনেক ভাগ্য ভিক্ষু সংঘ আছেন, আবার চলে যাবেন। তাই এবারে বোয়ালখালী থেকে কদরকুল মার্জিন বিহারের অধ্যক্ষ আয়ুষ্মান দীপানন্দ তেরা মহোদয় পুণ্যদান করবেন। আমরা এখানে অঞ্চল ভিত্তিক একজন করে দিচ্ছি, যেহেতু অনেক ভাগ্য ভিক্ষু সংঘ আছে, প্রত্যেক অঞ্চল থেকে প্রায় অঞ্চল থেকে উপস্থিত হয়েছেন, সেই জন্য সবাইকে দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নাথাপিতুলুপত্থানাং পুত্তদারস্য সংগহ অনাকুলস্য খম্মন্ত এথং মঙ্গলমুত্তমং। যার চলে যায় সেই বুঝে হায় মৃত্যু কি যন্ত্রণা। কিছুদিন আগেই আমার বাবা মারা যায়, সবাই জানেন। আমি হারে হারে টের পেয়েছি পিতা কি জিনিস। ছোটকালে মাকে বিদায় দিয়েছি এবং বাবাকে হারাতে হয়েছে গত কিছুদিন আগে। আজকে আরেকটি বাবাকে আমরা